এই হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। আর এই আন্দোলনই কিন্তু পরে ভাষা আন্দোলন নামে পরিচিত। এই যে বাসগুলি দেখছো, ডবল ডেকার বাসগুলি, এটি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য ব্যবহার করা হয়। তারা তখনকার কিছু হারমাত বাহিনী এই রমনা মন্দির পুরো ধ্বংস করে দিয়ে চলে গেছিল, সাথে পুরোহিত এখানকার আরও যারা ছিল সবাইকে হত্যা করেছিল। এখানে অমরে 21-এ বাংলাদেশের বইমেলা চালু। এই হচ্ছে শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের, দেখো আমার পিছনেই লালবাগ ফোর্ট বা লালবাগ কেল্লা। নিচে এদিকে একটি প্লেন পোলাও আর মুরগির রোস্ট। খাওয়া দাওয়া করে সোজা চলে আসলাম বুড়িগঙ্গা নদীর ধারে লঞ্চ ঘাটে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে গুড মর্নিং ফ্রম ঢাকা। তো আজকে ঢাকায় দ্বিতীয় দিন, মানে কালকে রাত্রে এসেছি, সন্ধ্যায় এসে রেস্ট নিয়েছি, আজকে ঢাকা এক্সপ্লোর করতে বেরিয়েছি। তো আজকে আর বেশি কথা এগাবো না, আজকে আমার সাথে কিন্তু তোমরাও ঘুরবে। ঢাকায় কি কি ঘোরার জায়গা আছে, আরো কি সব। তো চলো বেশি কথা এগাচ্ছি না, আমরা আমাদের আজকে ফার্স্ট যেখানে ঘুরতে যাবো সেখানে তোমাদেরকে গিয়ে সাথে ব্যাক করছি। চলো। ঢাকা আসবো আর ঢাকায় রিক্সা চাপবো না তা কখনো হয় না। তো ঢাকায় রিক্সা করে চেপে এখন রওনা দিয়েছি আমরা আমাদের প্রথম গন্তব্যের উদ্দেশ্যে, কেন্দ্রীয় শহীদ মিনারে। এই সেই হচ্ছে বন্ধুরা ঢাকার সেই মেট্রো রেল। রিকশায় চেপে আমি পৌঁছে গেলাম আজকের ঘোরার প্রথম গন্তব্যস্থল ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা চলে এসেছি আমাদের প্রথম আজকের ঘুরোর জায়গা কেন্দ্রীয় শহীদ মিনার। এখানে অনেক ইতিহাস জড়িয়ে আছে এর সাথে। তো চলো তোমাদেরকে আগে কেন্দ্রীয় শহীদ মিনারের এলাকাটা দেখিয়ে দিই, তারপর এর ইতিহাস সম্বন্ধে তোমাদের কাছে ব্যাখ্যা করছি। চলো আগে জায়গাটা দেখে নাও। এই হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার, এই হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারের চত্বর। আর এটি কিন্তু বাংলাদেশের তীর্থস্থানের থেকে কম কিছু না। এই হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারের চত্বর। তোমরা দেখলে আমার পিছনেই আছে এখন কেন্দ্রীয় শহীদ মিনার। তো সালটা হচ্ছে 1951, যখন পশ্চিম পাকিস্তান থেকে ঘোষণা করা হয় দুই পাকিস্তানেই রাষ্ট্রীয় ভাষা হবে উর্দু। তাই তখনকার এই বাংলাদেশে বা তখনকার পূর্ব পাকিস্তানে সমগ্র ছড়িয়ে পড়ে আন্দোলন, কারণ তাদের রাষ্ট্রীয় ভাষা পড়া উচিত বাংলা এই পূর্ব পাকিস্তানে। আর এই আন্দোলনই কিন্তু পরে ভাষা আন্দোলন নামে পরিচিত। আর 1952 সালে ঢাকা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরাই এই শহীদ মিনারটি সেই আন্দোলনকারীদের উদ্দেশ্যে তৈরি করা হয়। আর এই তবে থেকেই 21শে ফেব্রুয়ারি সেটি ভাষা দিবস নামে পরিচিত, কারণ 21শে ফেব্রুয়ারি এই শহীদ মিনারটি তৈরি করা হয়। তো চলো এরপর আমরা যেখানে যাব সেখানে গিয়ে ব্যাক করছি তোমাদের সাথে। আজকের ঘোরার দ্বিতীয় গন্তব্যস্থল ছিল ঢাকা ইউনিভার্সিটির গণিত বিভাগ ও পরিবেশ বিভাগ। এটি কেন্দ্রীয় শহীদ মিনারের ঠিক সামনেই অবস্থিত। আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় জায়গা ঘোরার, কেন্দ্রীয় শহীদ মিনারের ঠিক সামনে ঢাকা ইউনিভার্সিটির গণিত বিভাগ। আর এখানে স্ট্যাটিস্টিক বিভাগ, আরও হচ্ছে তারপর ভূগোল ও পরিবেশ বিভাগ আছে। তো এখানে বেশ ঘুরছি, আমাদের ঠিক যেরকম ওদিকে ক্যালকাটা ইউনিভার্সিটি, তারপর গৌরবঙ্গ ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, সেরকমও এই ঢাকা ইউনিভার্সিটি এটা হচ্ছে গণিত বিভাগ। আমাদের ওদিকে কি হয় যে বেসিক্যালি ক্যালকাটা ইউনিভার্সিটিতে যেরকম কি মেন বিল্ডিং একটা হয়, তারপর আরও সাইডে আরও বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, এখানেও বিভিন্ন। আমরা এখন এসেছি গণিত বিভাগ, সমুদ্র বিজ্ঞান বিভাগ, তারপর পরিবেশ ভূগোল বিভাগ, স্ট্যাটিস্টিক বিভাগের বিল্ডিংগুলোতে। তো আমার পিছনেই সব। আর এর মধ্যে দেখিয়ে দিই, এদিকটাতে এখন ক্লাস হয় গণিত বিভাগে, এই সামনে হচ্ছে ভূগোল ও পরিবেশ বিভাগ, এদিকে রোবোটিক ও ইঞ্জিনিয়ারিং বিভাগ, সব এদিকে এই যে ক্লাস হচ্ছে সব। তো বেশ ভালোই লাগছে। আরও অনেক ডিপার্টমেন্ট আছে, কিন্তু সব হয়তো ঘোরা সম্ভব হবে না সবটি ডিপার্টমেন্ট ঘুরতে গেলে। তো এখানেই আসলাম। তো এখান থেকে এবার বেরিয়ে যাব, বেরিয়ে আমরা আমাদের যেখানে তৃতীয় ঘোরার জায়গা রমনা কালীবাড়ি সেখানে যাব এবার। চলো সেখানে গিয়ে তোমাদের সাথে ব্যাক করছি। এই যে বাসগুলি দেখছো, ডবল ডেকার বাসগুলি, এটি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য ব্যবহার করা হয়। তারা বিভিন্ন কোন ডিপার্টমেন্টের কি সেই হিসাবে। দেখো এই সামনের বাসটি যেটি আছে এটির নাম শ্রাবণ বাস, আর ঠিকটার পিছনেই খনিকা। এই দেখো এটি শ্রাবণ, এটি খনিকা, বিভিন্ন নামের বিভিন্ন বাস। সেই ডিপার্টমেন্ট নাম অনুযায়ী বাসের নাম দেখে ডিপার্টমেন্ট সবাই উঠতে হবে। আর এটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুল। ঢাকার ঐতিহ্যবাহী রিকশায় চেপে রওনা দিলাম রমনা কালীবাড়ির উদ্দেশ্যে।
আর কিছুক্ষণ যাত্রার পর পৌঁছে গেলাম আমি রমনা কালীবাড়ি। আমরা পৌঁছে গেছি আমাদের তৃতীয় গন্তব্য আজকের ঘোরার, রমনা কালীবাড়ি। ঠিক আমার পিছনেই দেখো রমনা কালীবাড়ি, বেশ সুন্দর জায়গা। তোমাদের আবার জায়গাটার আশেপাশে দেখিয়ে দিই। এই হচ্ছে রমনা কালীবাড়ির গেট, দেখো এখানে জয় বাবা মহাকাল। এই হচ্ছে রমনা কালীবাড়ি, আর এই হচ্ছে কালী মন্দির চত্বর। তো চলো আগে মন্দিরের মায়ের দর্শন করি, তারপর তোমাদের সাথে কিছু ইনফরমেশন নিয়ে ব্যাক করছি। চলো। এই হচ্ছে রমনা কালীবাড়ির ভিতরে, এদিকেও দেখো সব যাবো আমরা। আর এই হচ্ছে রমনা মা। এই যে রমনা মা, আর এদিকে হচ্ছে শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম। এটি হচ্ছে শ্রীমা আনন্দময়ী আশ্রম। এই যে, আর দেখো এখানেই সামনেই আমাদের বাগদেবী সরস্বতী দেবীর পুজো, তো এখানে প্রচুর মূর্তি তৈরি হচ্ছে। তো আর এই হচ্ছে দুর্গা মন্দির রমনা কালীবাড়িতে। এই যে দুর্গা মা, আর এই সামনে তোমাদের আবার দেখিয়ে দিই, এদিকে রাধাকৃষ্ণ মন্দির, এটি দুর্গা মায়ের পাশেই। দুর্গা মায়ের পাশে এই যে রাধাকৃষ্ণ মন্দির, আর এদিকেও দেখো প্রচুর ঠাকুর তৈরি হচ্ছে, এদিকেও আশ্রম। এই যে রমনা কালীবাড়িটি পুনর্নির্মিত করা হয়েছিল 17ই ডিসেম্বর 2021, আর এটি উদ্বোধন করেন শ্রী রামনাথ কোবিন্দ, আমাদের ভারতের মহামান্য রাষ্ট্রপতি তখনকার। আর এই যে তোমাদেরকে আমি রমনা কালীবাড়ি দেখিয়ে দিলাম, এই যে আমার পিছনে রমনা মা, সবকিছু দেখালাম। এবার আসি এখানকার ইতিহাস নিয়ে। 1971 সালে 27শে মার্চ তখনকার কিছু হারমাত বাহিনী এই রমনা মন্দির পুরো ধ্বংস করে দিয়ে চলে গেছিল, সাথে পুরোহিত এখানকার আরো যারা ছিল সবাইকে হত্যা করেছিল। তারপরে 2021 সালে এটিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয়া শেখ হাসিনা এই মন্দিরটি আবার নতুন করে তৈরি করে দেয়, এবং এখানে বেশ ভালোভাবে এখন সবকিছু পুজো অর্চনা হচ্ছে। আর এই রমনা মন্দির কিন্তু খুব জাগ্রত রমনা মা। আমাদের এখানে তো দিনে 3 বার করে পূজা হয়, সকালে, দুপুরে, সন্ধ্যায়। আর হচ্ছে এই মন্দিরে এছাড়াও কালী পূজার টাইমে সব পূজা হয়। তো চলো এবার এখান থেকে বেরাই, তারপর তোমাদের সাথে ব্যাক করছি। রমনা কালীবাড়ি থেকে বেরিয়ে হঠাৎই আমার নজরে পড়ল রমনা পার্কে চলছে বাংলাদেশের অমর 21-এর বইমেলার প্রস্তুতি পর্ব। আমরা রমনা কালীবাড়ি থেকে বেরিয়েই আমরা পৌঁছে গেছি সোহরাওয়ার্দী উদ্যানে। এখানে অমর 21-এ বাংলাদেশের বইমেলা চালু হচ্ছে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে। তো এখন এই যে দেখো কাজ চলছে বিভিন্ন, এদিকে সব প্রকাশনী, এদিকে দেখো প্রকাশনী, সব বিভিন্ন কাজ চলছে, তো এখনো চালু হয়নি। এই যে, তো এটিও কিন্তু আমি ইউটিউবে বা বাংলাদেশের যে নিউজ চ্যানেল সেগুলোতে আমি প্রচুর দেখেছি। হ্যাঁ, দেখা যাক, যদি 1 তারিখ অবধি থাকি ঢাকাতে অবশ্যই আসবো, প্রথম দিনই ভিজিট করব। আর তোমরা যদি এই বইমেলা প্রাঙ্গণ বা রমনা কালীবাড়ি আসতে চাও ঢাকাতে, ঢাকা ইউনিভার্সিটি যে মেট্রো স্টেশন তার ঠিক পাশেই কিন্তু রমনা কালীবাড়ি আর এই বইমেলাটি চালু হচ্ছে। তো চলো এখান থেকে বেরানো যাক, এবার বেরিয়ে সোজা আমরা চলে যাব এখন ঢাকেশ্বরী মন্দিরে। চলো। এটি হচ্ছে ঢাকার পরমাণু শক্তি কেন্দ্র। এটি ঢাকা ইউনিভার্সিটির মেট্রোর পাশেই অবস্থিত। রিকশায় চেপে পুরান ঢাকার পথ দিয়ে আমি ছুটে চললাম আমার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে, আর পৌঁছে গেলাম ঢাকার অন্যতম জনপ্রিয় মন্দির শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। আমি পৌঁছে গেছি আমাদের আরেকটি ঘোরার জায়গা ঢাকেশ্বরী মন্দিরে। তো এটি হচ্ছে ঢাকার কিন্তু একটি বেশ ভালো বড় সড়ো একটি মন্দির। তো চলো তোমাদের ঢাকেশ্বরী মন্দিরটা এক্সপ্লোর করছি, তারপর তোমাদের সাথে ব্যাক করছি। চলো যাওয়া যাক। এটি হচ্ছে মহানগর কেন্দ্রীয় দুর্গাপুজো মণ্ডপ। এই যে ঢাকেশ্বরী মন্দিরের গেট দিয়ে ঢুকেই তোমরা এই যে ভিতরে দেখো মায়ের মূর্তি এখনো রাখা আছে এখানে, এই যে। আর এদিকে হচ্ছে ঢাকেশ্বরী মন্দির। তো চলো যাওয়া যাক। এই হচ্ছে শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের গেট। এই যে, তো আমরা এবার ভিতরে প্রবেশ করি। এই হচ্ছে ঢাকেশ্বরী মন্দির। দেখো ওখানে একটি বিয়ে বাড়ির ব্যান্ড পার্টি যাচ্ছে। আর এখানে তোমরা মন্দিরে গেট দিয়ে ঢুকে এখানে জুতা রাখার জায়গা পেয়ে যাবে। আর এখানে সব ভোগের কাউন্টার, এই যে
এই যে। তো বন্ধুরা চলো ঢাকেশ্বরী মন্দিরের ভিতর প্রবেশ করে গেছি, একটু মায়ের দর্শন করি, তোমাদের দর্শন করাই, তারপর ব্যাক করছি তোমাদের সাথে। চলো। ভারতের বিয়ে বাড়ির যাত্রা শোভাযাত্রা দেখিয়েছি, এটা বাংলাদেশের। এই যে দেখো বাংলাদেশের বিয়ে বাড়ি, আর এটি হচ্ছে ঢাকেশ্বরী মেন মন্দির। এই হচ্ছে ঢাকেশ্বরী মন্দির, মেন মন্দির। এই যে। তো চলো এবার তোমাদের দেখানো যাক। এই যে ঢাকেশ্বরী মন্দিরের এদিকেও আরো মন্দির আছে 4টে। এই যে, এই যে ভোলা বাবার মন্দির। এই যে সব এই যে 4টি শিবলিঙ্গ, আর এখানে একটি পুকুর আছে। এই যে তোমাদেরকে আমি ঢাকেশ্বরী মন্দির সব ঘুরিয়ে দেখিয়ে দিলাম, ভিতরের সবকিছু। তো দেখো যে পিছনে ঢাকেশ্বরী মন্দির, বেশ খুব সুন্দর লাগলো জায়গাটি। এতদিন যেটা ইউটিউব বা টিভিতে দেখে এসেছি সেটি সামনাসামনি দেখছি, তো বেশ ভালোই লাগছে। তো চলো এবার এই ভিতরে না একটা যে আমি বলছি ঢাকেশ্বরী মন্দিরে একটা ধূপের গন্ধ খুব সুন্দর, মানে এরকম গন্ধ আমি আগে কোনোদিনও পাইনি। মানে মন মনে হচ্ছে অটোমেটিক একটা টেনে ধরছে, থেকে যাই এখানে মন্দিরেই। তো চলো এবার এখান থেকে এবার বেরানোর পালা, আরো জায়গা কভার করতে হবে, টাইম 2টো বেজে গেছে, খাওয়া দাওয়া করতে হবে। তো বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি, চলো। ঢাকেশ্বরী মন্দির থেকে বেরিয়ে পায়ে হাঁটা পথে আমি রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য লালবাগ ফোর্ট বা লালবাগ কেল্লার উদ্দেশ্যে। আমরা এখন চলে এসেছি আবার আমাদের আর একটি গন্তব্যস্থল লালবাগ কেল্লায়। তো এই যে তোমাদের লালবাগ কেল্লার থেকে যে আমার পিছনে দেখো লালবাগ কেল্লা, আর ওই সামনের ওই জায়গা থেকে উঠে পুরো ভিউটা দিব তোমাদের। তো এবার বলে রাখি এটি কিন্তু ঢাকেশ্বরী মন্দির থেকে খুব কাছেই। হ্যাঁ, তো এখানে স্ট্যান্ড অ্যালাউ করলো না, হাতেই করতে হচ্ছে। তো এখানে টিকিট কাটলাম, এই যে দেখো 30 টাকা করে। এটা কিন্তু অ্যাকচুয়ালি লোকাল যারা তাদের জন্য, আমাদের জন্য কিন্তু এখানে 100 বা 200 করে টিকিট, কিন্তু ওনারা বুঝতে পারেনি, তাই আমরা 30 টাকা করে লোকাল টিকিট কেটে এন্ট্রি করেছি। হ্যাঁ, তো তোমরা এটা কোনো না, পুরোটাই দিও। তো চলো আগে ঘুরে নিই, তারপর তোমাদের সাথে ব্যাক করছি। লালবাগ কেল্লা মুঘল আমলের এক ঐতিহাসিক নিদর্শন, যা পুরান ঢাকার লালবাগে অবস্থিত। ঢাকা শহরের 400 বছরের ইতিহাসের সাক্ষী হয়ে স্বমহিমায় দাঁড়িয়ে আছে এই অসমাপ্ত মুঘল দুর্গটি। ইতিহাস থেকে জানা যায় সম্রাট ঔরঙ্গজেবের পুত্র সম্রাট আজম শাহ 1678 সালে দুর্গের উদ্যোগ ও নির্মাণ কাজ শুরু করেন, কিন্তু 1684 সালে নবাব শায়েস্তা খাঁর কন্যা পরিবিবি মৃত্যুর পর শায়েস্তা খাঁ এই দুর্গটিকে অপয়া মনে করে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন। দেখো আমার পিছনেই লালবাগ ফোর্ট বা লালবাগ কেল্লা। তো এই লালবাগের ভিউ আর ইতিহাস তোমাদের ভয়েস ওভারের মাধ্যমে সব বলে দিয়েছি। তো খুব সুন্দর একটি জায়গা, আর এখান থেকে পুরো দেখো পুরোটা দেখা যাচ্ছে। তো চলো এখান থেকে এবার বেরানো যাক, বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করি। এখন বেজে গেছে প্রায় বাংলাদেশের টাইমে 2:30। তো চলো যাওয়া যাক, খাওয়া দাওয়া করি, তারপরে এরপরে যেখানে যাচ্ছি সেখানকার ক্লিপ ভিডিও তোমাদেরকে তুলে ধরছি। চলো। শুনেছিলাম পুরান ঢাকা নাকি খুবই ব্যস্ত ও যানজটপূর্ণ জায়গা, তাই ঐতিহ্যবাহী এই পুরান ঢাকা আজ নিজে পায়ে হেঁটে ঘুরে উপলব্ধি করলাম। সত্যি যদি হেঁটে না ঘুরতাম তাহলে এই উপলব্ধিটা হয়তো করতে পারতাম না আজ। তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করতে এসেছি সুলতান ডাইনে। এই যে, তো কি খাবার নিয়েছি দেখিয়ে দিই তোমাদের একবার। নিয়েছি এদিকে একটি প্লেন পোলাও আর মুরগির রোস্ট, এই যে সুলতান ডাইনে। তো খুব টায়ার্ড, খাওয়া দাওয়া করে নিই, তারপর ব্যাক করছি। চলো। খাওয়া দাওয়ার পর্ব শেষে আমি পৌঁছে গেলাম আজকের আমার ঘোরার শেষ গন্তব্যস্থান বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত সদরঘাট। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে সোজা চলে আসলাম বুড়িগঙ্গা নদীর ধারে লঞ্চ ঘাটে। তো তোমাদের এবার দেখিয়ে দিই লঞ্চ ঘাটটা। এই দেখো এখানে কত বড় বড় লঞ্চ, যেগুলো ইউটিউব টিভিতে দেখেছি। পার্বত্য 10, এটা অ্যাডভেঞ্চার 9, এই যে সুন্দরবন,
আরো বিভিন্ন লঞ্চ আছে, এদিকেও আছে। তো বেশ ভালো লাগছে জায়গাটাতে এসে। এখনো বিকেল হয়ে গেছে। তো চলো জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখান থেকে তোমরা বরিশাল, চাঁদপুর, তারপর পটুয়াখালী, আরো বিভিন্ন জায়গায়, কারণ বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ, আর এই নদীমাতৃক দেশে যদি তোমরা নদীতে ট্রাভেল না করো তাহলে সেটা পুরো বেকার। তো চলো আমি এবার এখানেই ভিডিওটা শেষ করছি। আজকে সারাদিন পুরান ঢাকায় তোমাদের যা যা ছিল এক্সপ্লোর করলাম তোমাদের সাথে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।